আজকে 2019 সালের মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্র থেকে অঙ্কগুলো আলোচনা করব। তো প্রথম অঙ্ক দেখো, দুটি সংখ্যার লসাগু 60, তাদের অনুপাত 3:4, যোগফল বার করতে বলেছে। তো আমরা যদি অনুপাতে 3 এবং 4-এর লসাগু বার করি, তো দেখতে পাচ্ছ 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। তোমরা বলতে পারি 12-এর মান হচ্ছে 60। যোগফল বার করতে বলেছে, অনুপাতের যোগফল 3 আর 4-এ 7, তাহলে 7-এর মান কত হবে? 12 থেকে 60 দেখতে পাচ্ছ 5 গুণ হয়ে গেছে, এটাকেও 5 গুণ করে দাও, 3 5 5 7 35 অ্যান্সার। পরের অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেমি কমানো হয় এবং প্রস্থ 3 সেমি বাড়ানো হয়, তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায়। তো বর্গক্ষেত্রে প্রতিটি বাহু সমান, তাহলে আমরা এক্ষেত্রে যদি দৈর্ঘ্য এল বলি এবং প্রস্থ বি বলি, তাহলে এল মাইনাস 4 ইজিক্যাল টু বি প্লাস 3 বলতে পারি, কারণ বর্গক্ষেত্রে প্রতিটি বাহু সমান হয়ে যায়। তার মানে এল ইজিক্যাল টু বলতে পারি বি প্লাস 7, এটা একটা আমরা রিলেশন পেলাম। এখন বলেছে যে যার ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তো এক্ষেত্রে বর্গক্ষেত্রে বাহু বলতে পারি এটাও একটা বাহু, এটাও একটা বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বাহুর স্কোয়ার। তো আমরা এক্ষেত্রে এই দুটোকে বাহু ধরে এই দুটোকে গুণ করে ক্ষেত্রফল বলতে পারি। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে পারি এল মাইনাস 4 গুণিত বি প্লাস 3, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এল ইন্টু বি। এখন এটা যদি আমরা গুণ করি দেখতে হবে এল বি প্লাস 3L মাইনাস 4B মাইনাস 12 ইজিক্যাল টু এলবি। এই এলবি কেটে গেল। এখন এই 3L এর জায়গায় এল এর মানটা বসাবো। তো এল এর জায়গায় যদি মানটা বসায় তাহলে হয়ে যাবে 3B প্লাস 21 মাইনাস 4B মাইনাস 12 ইজিক্যাল টু 0। তাহলে বলতে পারি মাইনাস বি ইজিক্যাল টু মাইনাস 9, মানে বি ইজিক্যাল টু 9। বি 9 হলে এলটাকে বলতে পারি 9 প্লাস 7 মানে হয়ে গেল 16। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 16 এবং প্রস্থ হয়ে গেল 9। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 ইন্টু ওদের যোগফল 25, অতএব 50 অ্যান্সার। 78, আমরা যদি নিচের পার্টটা ক্যালকুলেশন করি তো আমরা লিখতে পারি নিচে হচ্ছে 1 মাইনাস এক্স, উপরে হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স, কেটে গিয়ে হয়ে গেল 1 বাই 1 মাইনাস এক্স। তার মানে 1 বাই এই ভগ্নাংশটা আসছে। তো 1 বাই একটা ভগ্নাংশ লিখলে সেই ভগ্নাংশটা কি হয়ে যায়? উল্টে যায়, মানে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স। তার মানে এই পুরো টার্মটাকে আমরা লিখতে পারি যে 1 প্লাস 1 মাইনাস এক্স, মানে হয়ে গেল 2 মাইনাস এক্স। তাহলে এই প্রবলেমটা হয়ে গেল 2x বাই 2 মাইনাস এক্স ইজিক্যাল টু 1। আর নিচের পার্টটা আমরা ক্যালকুলেশন করলাম, দেখলাম 2 মাইনাস এক্স আসলো। এখন আমরা যদি ক্যালকুলেশন করে দেখতে হবে 2x ইজিক্যাল টু 2 মাইনাস এক্স, সেই এক্সকে এদিকে নিয়ে আসো, হয়ে যাবে 3x ইজিক্যাল টু 2, অর্থাৎ x ইজিক্যাল টু 2 বাই 3। 79, দুটি সংখ্যা a এবং b এমন যে a এর 5% এবং b এর 4%-এর যোগফল a এর 6% এবং b এর 8%-এর যোগফলের 2/3। তো আমরা লিখতে পারি অঙ্কটা এভাবে যে a এর 5%, a ইন্টু 5% প্লাস b এর 4%, এদের যে যোগফল সেটা কেমন হয় বলছে যে a এর 6% প্লাস b এর 8%, এদের যোগফলের কত? 2/3। তো প্রত্যেকটা পার্সেন্টেজকে আমরা লিখতে পারি বাই 100, এবং বাই 100 কমন নিয়ে কেটে যাবে। তার মানে বুঝতে পারছো যে আমাদের পার্সেন্টেজ এখানে দরকারই নাই, ঠিক আছে। এবং এই 2/3 দিয়ে গুণ করলে বলবো 2টা এই টার্মে গুণ হবে এবং এই 3টা গুণ হবে আগেরটার সঙ্গে। তো আমরা এখন গুণ যদি করি তা দেখো 3 দিয়ে ডাইরেক্ট গুণ করবো, 5 3 15a প্লাস 4 3 12b ইজিক্যাল টু 2 দিয়ে গুণ হবে এটা 12a প্লাস 8 দুগুণে 16b। এগুলোকে একদিকে নিয়ে আসবো, বিকে একদিকে নিয়ে আসবো। তাহলে 12a যদি এদিকে যায় তাহলে 15a থেকে 12a বিয়োগ হলে 3a হয়ে যাবে, এবং ওইটা ওইদিকে হয়ে যাবে 4b। তো আমরা বলতে পারি a বাই v ইজিক্যাল টু 4/3, অতএব অনুপাত হয়ে গেল 4:3। 80 নম্বর অঙ্ক, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বাড়ে। তার মানে বোঝায় যে পূর্বে যদি 100 থাকে তো পরে কত হবে? পরে 105 হবে। তো 2001 সালের জনসংখ্যা এটা বলেছে, 1999 সালে জনসংখ্যা কত হবে? তার মানে 2 বছর আগের বার করতে বলেছে। তো পূর্বের জনসংখ্যা বার করতে বললে পূর্বেরটাকে উপরে রাখবে। তাহলে পূর্বে কত? 100, পরে 105। 2 বছর বলেছে, এটাকে দুবার গুণ লিখবো, 100 বাই 105টাকে দুবার লিখবো। 3 বছর বললে এটাকে 3বার লিখতাম, ইন্টু যে জনসংখ্যাটা বলা আছে সেটাকে আমরা লিখি এটা। তো
তো চাইলে এটা 5 দিয়ে কাটতে পারো, কিন্তু আমাদের 105 দিয়ে কাটলে এটা সুবিধা হবে। 105 দিয়ে কাটলে এটাও 105 এবং 0 আসবে, এবং 105 দিয়ে এটা কেটে দাও তাহলে 10 আসবে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল 1-এর পরে 5টা 0। একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জন করে লোক আসে এবং সপ্তাহের অন্যান্য দিনে 240 জন করে লোক আসে। তো রবিবার দিয়ে শুরু এমন মাস, তাহলে যে মাস রবিবার দিয়ে শুরু হবে সেই মাসের রবিবার কিন্তু তুমি 5টা পাবে। রবিবার পাবে কটি? 5টি, এবং অন্য দিন তাহলে পাচ্ছ তুমি 25টি। তো এই 5 দিনে লোক এসেছে 510 করে, এবং বাকি 25 দিনের লোক এসেছে 240 করে। তাহলে এক্ষেত্রে তোমরা যদি গুণ করো, গুণ করার পর যোগ করবে, যোগ করে 30 দিয়ে ভাগ করবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু উত্তর চলে আসবে, কিন্তু একটু ক্যালকুলেশন হবে। এই কারণে আমরা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব। আমরা ধরে নেব যে 240 হচ্ছে প্রত্যেক দিনের গড়ের লোক সংখ্যা। ঠিক আছে, আমি ধরে নিলাম কোনটা, ধরি গড় হচ্ছে 240। তাহলে এরা বলবে কি আমাদের ঠিক আছে, আমরা 240ই আছি। আর এরা বলবে কি না, আমরা ঠিক নয়, আমরা বেশি আছি। তো এরা কত বেশি আছে? এরা বেশি আছে 270 বেশি আছে। 5 দিনে 270 করে বেশি আছে। এই বেশিটা কি হবে? 30 জনের মাথা পিছু চলে যাবে। তো 30 জনের মাথা পিছু দিলে কত করে বেড়ে যাবে? 30 দিয়ে কাটো 9, তাহলে হয়ে গেল 45। তাহলে তুমি ধরেছিলে 240 গড়, এখন 45 মাথা পিছু বেড়ে গেল, এই 45 যোগ করে দাও, তাহলে হয়ে গেল 285 গড়। ঠিক আছে, 82 নম্বর অঙ্ক। একটি পরীক্ষার কোনো ছাত্রকে একটি সংখ্যার 5-এর 16 অংশ নির্ণয় করতে বলা হয়। ভুলবশত ছাত্রটি সংখ্যাটির 5-এর 6 অংশ নির্ণয় করে। যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে, এটা 150 বলা আছে, 150 বেশি হয়, তবে সংখ্যাটি কত? তাহলে আমরা প্রথমে সেই অংশটা হিসাব করে নেব যে 5/6 মাইনাস 5/16 এটা কত বেশি। তো নিচে যদি তোমরা লসাগু করো, এটা হয়ে যাবে 48 লসাগু। তাহলে 8×5 = 40 মাইনাস 3 × 48 মানে 15। তাই এটা হয়ে গেল 25/48। তার মানে যে 150 মানের কথা বলা হয়েছে সেটা হচ্ছে 25/48 এর মান। 25/48 এর মান যদি 150 হয়, তাহলে সংখ্যাটি বলতে এখানে এক অংশ বার করতে হবে। তাহলে এক অংশের মান কত হবে? এই ভগ্নাংশটা ওইদিকে উল্টে গুণ হয়ে যাবে, তাহলে 48/25। তাহলে 25 দিয়ে 150 কেটে যাবে 6, তাহলে 6 দিয়ে গুণ করো, 6×8 = 48, 4, 6 = 24, 4 = 28, হয়ে গেল 288। 83 নম্বর অঙ্ক, খুবই সহজ অঙ্ক। কেরোসিন তেলের দাম 25%, এখানে বাড়লে বলা আছে। বাড়লে শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে হলো থেকে থাকতে হবে। এই ধরনের অঙ্ক কি শর্টকাট ট্রিক্স, যে 25 বাড়ছে সেটাকে উপরে লিখো 25, এবং 25 বাড়লে নিচে 100 সঙ্গে যোগ করে নিচে লিখবে 125 × 100। ঠিক আছে, 25 দিয়ে কাটো 5, এবং 5 দিয়ে 100 কাটো 20, তাহলে বলবো ব্যবহার 20% কমাতে হবে। 84 নম্বর অঙ্ক, একজন ব্যাটসম্যান 98 রান করে, যার মধ্যে 4টে বাউন্ডারি বলা আছে এবং 6টি ছক্কা। তাহলে 4টে বাউন্ডারিতে 4×4 = 16 রান, এবং 6টি ছক্কাতে 6×6 = 36 রান। তাহলে মোট রান হয়ে গেল কত? 52 রান। কি বলেছে? ওই ব্যাটসম্যান উইকেট 2 এর মধ্যে দৌড়ে মোট রানের কত শতাংশ রান করেছে? তাহলে 98 এর মধ্যে 52 বাউন্ডারি ওভার বাউন্ডারি করে হয়েছে। তাহলে বিয়োগ করে দাও, হয়ে যাবে এখানে 6, এটা হচ্ছে 4। তার মানে হচ্ছে 46 রান সে কিন্তু দৌড়ে নিয়েছে। 46 রান দৌড়ে নিয়েছে কতর মধ্যে? 98 এর মধ্যে। তাহলে 100তে কত? 2 দিয়ে কাটো, এটা হয়ে যাবে 23, এটা হয়ে যাবে 49। তাহলে হলো 2300/49। তো তোমরা যদি 2300কে 49 দিয়ে এখন ভাগ করো, তো দেখবে 46 পূর্ণ 46/49% উত্তর হবে। ঠিক আছে, এই ভাগটা তোমরা করে নিও। 85 নম্বর অঙ্ক, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিমি/ঘন্টা বেগে প্রদত্ত যে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির গতিবেগ কত? আমরা জানি বেগের ফর্মুলা হচ্ছে দূরত্ব বাই সময়, এটা হচ্ছে বেগের ফর্মুলা। এক্ষেত্রে যেহেতু একটি ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করছে, অতএব ট্রেনের দৈর্ঘ্যটি অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক্ষেত্রে বলবো 100/সময় বলা আছে 6 সেকেন্ড। এইটা হয়ে গেল মিটার/সেকেন্ডে। একে কিমি/ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে এটা কাটো 3, 5 দিয়ে এটা কাটো, হয়ে গেল 20, তাহলে হয়ে গেল কত? 60। যেহেতু বিপরীত অভিমুখের কথা বলা হয়েছে, তার মানে এই যে 60 পেলে এটা হচ্ছে একজন আপেক্ষিক বেগ, এবং বিপরীত অভিমুখে এসছে মানে আপেক্ষিক বেগ যোগ হয়েছে কার? ট্রেনের এবং ব্যক্তি পার্সনের। তাহলে পার্সন যদি 5 বলা থাকে, তাহলে 10 কত হবে? 10 বাকিটা মানে 55। ডি অ্যান্সার। 86 নম্বর অঙ্ক, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 3:2।
বছরের শেষে তাদের প্রত্যেকে ১৬০০ টাকা সঞ্চয় করে, তবে এর বার্ষিক আয় কত? তো আয় থেকে ব্যয় বিয়োগ করলেই সঞ্চয় পাওয়া যায়, বা বলতে পারি আয় থেকে সঞ্চয় বিয়োগ করলে ব্যয় পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ যেখানে এর আয় ছিল 5, সেটা 3 হয়ে গেছে, 2 কমেছে, এবং বি এর আয় ছিল 4 এবং সেটা 2 হয়েছে, এখানেও কিন্তু 2 কমেছে, মানে প্রত্যেকটা 2 করে কমেছে। এই 2টাই হচ্ছে ওদের সঞ্চয় এবং সেটাই বলা আছে 1600, তাহলে 2 এর মান 1600। তাহলে এর আয় কত হবে? এর আয় দেখো বলা আছে 5, তাহলে 5 এর মান কত হবে সেটা বার করলে হয়ে যাবে। তাহলে হচ্ছে 8 দুগুণে 16 এবং 2টো শূন্য, তাহলে এখানে 8 দুগুণ 5 8টে 40 এবং 2টো শূন্য, মানে হয়ে গেল 4000 টাকা। 87, কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%। তার মানে চিহ্নিত মূল্য যদি আমি মার্কস প্রাইস বলি এমপি, সেটাকে যদি 100 বলি, তো কস্ট প্রাইস সিপিকে তুমি বলবে 64। ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করছে, 12% ছাড়ে বিক্রি করলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? এই 100-র উপরে 12 ছাড় পাচ্ছে, মানে 88। তার মানে 64 টাকার জিনিস বিক্রি করেছে 88 টাকায়, কত টাকা লাভ করেছে? দেখতেই পাচ্ছি লাভ করেছে 24 টাকা। কতর উপরে? ক্রয় মূল্যের উপর ভাগ করতে হবে, 64 টাকার উপর লাভ করেছে, ইন্টু 100। 8 দিয়ে কাটছি, 8 দিয়ে কাটলে 3, এটা হয়ে যাবে 8, 4 দিয়ে কাটলে এটা 25, এটা হয়ে যাবে 2, অর্থাৎ বলতে পারি 75/2 সমান 37.5। 88 নম্বর অঙ্ক। আমরা যদি এটাকে বলি এ এবং এটাকে যদি বি বলি, তাহলে উপরটা দেখতে লাগছে দেখো এ কিউব মাইনাস বি কিউব, এবং এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার নিচেটা দেখতে হয়ে যাবে এটা এ স্কোয়ার, এটা হয়ে যাবে এ বি এবং এটা হচ্ছে বি স্কোয়ার। তার মানে এই ওপরের এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ারের সঙ্গে নিচেরটা কেটে গিয়ে শুধুমাত্র পড়ে থাকবে এ মাইনাস বি। তার মানে দেখতে পাচ্ছ শুধু এই টার্মটা থেকে এই টার্মটা বিয়োগ করলেই উত্তর হয়ে যাবে, উত্তর হবে 0.262, বি আনসার। 89, এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। এ 16 দিন কাজ করার পর বি বাকি কাজ 44 দিনে শেষ করে। মানে প্রথমে কাজ করেছে এ 16 দিন, তারপরে বি কাজ করেছে কদিন? 44 দিন। আমি ধরে নিচ্ছি যে বি এর সঙ্গেই কাজটা শুরু করেছে। মানে এখানে অঙ্কটা বলা হয়েছে যে প্রথমে কাজ করেছে এ 16 দিন, তারপরে কাজ করেছে বি 44 দিন। আমি বলছি এটাকে মডিফাই করে কিনা এ এবং বি দুজনেই কাজ করেছে, এও করেছে এদিকে 16 দিন এবং এও তারপরে কাজ করেছে 44 দিন। তাহলে আমি বলতে পারি প্রথমে 16 দিন একসাথে কাজ করেছে এবং তারপরে 28 দিন বি একা কাজ করেছে। মানে এ এবং বি প্রথমে 16 দিন একসাথেই কাজ করেছে এবং তারপরে বি তাহলে কদিন কাজ করবে? 28 দিন কাজ করবে। অঙ্কতে বলা আছে এটা প্রথমে শুরুতে করেছে এ 16 দিন, তারপরে বি করেছে 44 দিন, কিন্তু আমি অঙ্কটাকে মডিফাই করে নিলাম কি না শুরুতেই এ বি একসঙ্গে কাজটা শুরু করেছে। তাহলে সেক্ষেত্রে এ আর বি দুজনে মিলে 16 দিন করার পর বাকি কাজটা কিন্তু করছে কে? বি করছে 28 দিন। তাহলে এখন অঙ্কটা আমরা বলবো যে এ ও বি এর সাপেক্ষে কাজটা ছিল 30 দিনের, এ ও বি একসাথে 16 দিন কাজ করেছে, কদিনের কাজ বাকি ছিল? 14 দিনের কাজ বাকি ছিল। কার সাপেক্ষে? এ বি এর সাপেক্ষে 14 দিনের কাজ বাকি ছিল, যেহেতু আমি ধরে নিয়েছি দুজনে একসঙ্গে কাজ করছে। এই যে বাকি কাজটা সেই কাজটাই বি করেছে, তাহলে কদিনে? 28 দিনে করেছে বি। কারণ এ ও বি অ্যাকচুয়ালি মোট কাজটা করতে কদিন লাগে? 30 দিন। তাহলে ওই 30 দিন করতে বি এর কতদিন সময় লাগবে সেটা বার করতে পারলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 14 মান 28 দেখতে পাচ্ছ দুগুণ হয়ে গেছে, তাহলে এটাও তোমরা দুগুণ করে দাও, হয়ে গেল 60 আনসার। ঠিক আছে, অঙ্ক এটুকুই। তাহলে এই টেক্সটটাকে ইউজ করতে হবে কি না এ প্রথমে 16 দিন করেছে তারপরে বি 44 দিন করেছে, কিন্তু আমি সেটাকে মডিফাই করে বললাম কি না এ বি দুজন একসাথেই শুরু করেছে। তাহলে 44 দিনকে আমরা দুভাগ করে নিলাম, প্রথমে এর সঙ্গে 16 দিন করবে এবং পরে 28 দিন করবে। তাহলে এইভাবে মডিফাই করে নেওয়ার পর অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে বলবো যে 16 দিন কাজ হয়ে গেছে, মানে 14 দিনের কাজ পড়ে আছে, সেই 14 দিনের কাজ বি একাই করেছে বাকি 24 দিনে। তাহলে এখন এ আর বি এর সাথে কাজটা 30 দিনের, তার 30 দিন কাজ করতে বি এর কদিন সময় লাগবে সেটা বার করতে পারলেই অঙ্ক হয়ে যাবে। 90 নম্বর অঙ্ক। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয় এবং ওই একই পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে কত বছরে 8 গুণ হবে। ঠিক আছে, তো দুগুণ হয় বলেছে কত বছরে? 5 বছরে, এবং 8 গুণ হয় বলেছে কত বছরে? সেটা বার করতে হবে। 8 গুণ, তো 2কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, তা 8কে আমরা লিখবো কত? 2 এর কিউব, মানে এইটার পাওয়ার আকারে লেখার চেষ্টা করবো। তাহলে 2 মানে 2 টু দি পাওয়ার 1, 8 মানে 2 কিউব, তাহলে এই 1 এর মানে হচ্ছে 5 বছর, তো 3 এর মান কত হবে সেটা সম্পর্ক করতে পারলেই তাড়াতাড়ি হয়ে যাবে।
তাহলে 1 এর মান 5 হলে 3 এর মান 5 3 15 বছর। তা তোমরা আবার অঙ্কটা এইভাবেও করতে পারো, প্রথমে দ্বিগুণ হয়েছে কত বছরে, 5 বছরে, আবার দ্বিগুণ হয়েছে কত বছরে, 5 বছরে, আবার দ্বিগুণ হবে কত বছরে, 5 বছরে। তাহলে দেখতে পাচ্ছ 2 2 2 করে 8 গুণ হয়ে গেল, এবং এদিকে যোগ করো তাহলে হয়ে যাচ্ছে 15 বছর। 91, স্থির জলে কোনো নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা। নৌকার গতিবেগ আমি এনে লিখলাম। একই সময়ে যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিমি যায় এবং স্রোতের বিপরীতে 14 কিমি যায়, তবে স্রোতের বেগ কত? যেহেতু একই সময়ের দূরত্বের কথা বলা আছে, তাহলে আমরা বলতে পারি যে অনুকূল আর প্রতিকূলের বেগের যে অনুপাত, সেই অনুপাতটা কিন্তু 26:14 হবে। ঠিক আছে, যেহেতু কি একই সময় বলা আছে, তাই বেগের অনুপাতটা বলতে পারবো, বেগ বলতে পারবো না 26 বা 14, অনুপাতটা বলতে পারবো 26:14। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে নৌকার বেগ কত হবে? নৌকার বেগ চাইলে তোমরা একটু কাটাকাটি করে নিতে পারো, কাটাকাটি করলে এটা 13 হবে এবং এটা 7 হবে। ঠিক আছে, 13:7। তাহলে নৌকার বেগ কত হবে? নৌকার ফর্মুলা হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 13 + 7/2 হয়ে গেল 20/2 মানে 10। স্রোত কত হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 13 - 7/2 6/2 মানে হয়ে গেল 3। এই যে 10 পেলে সেটাই প্রশ্নে 10ই বলা আছে। তাহলে এই স্রোতের বেগ 3, 3 এর মান কত হবে? 3 এর মান 3ই হবে। ঠিক আছে। 92, বেগের অনুপাত দেওয়া আছে, একই দূরত্ব অতিক্রম করতে গাড়িটির যে সময় লাগবে। দূরত্ব যদি একই থাকে তাহলে সেক্ষেত্রে বলবো বেগ এবং সময় ব্যস্ত সম্পর্ক। তো আমরা অনুপাতটির ব্যস্ত অনুপাত করলে লিখতে পারি যে 1/5 অনুপাত 1/4 অনুপাত 1/6। প্রত্যেকটাকে নিচের লসাগু দিয়ে গুণ করে দেবো। নিচের লসাগু কত হবে? নিচের লসাগু হচ্ছে 60। 60 দিয়ে গুণ করলে প্রথমটা কেটে যাবে, হয়ে যাবে 12, তারপরটা হয়ে যাবে 15, তারপরটা হয়ে যাবে 10। 93, যদি বার্ষিক এত % হারে 3 বছরের কোনো টাকার চক্রবৃদ্ধি সুদ 1270 টাকা হয়, তবে ওই পরিমাণ টাকার একই সময়ে সরল সুদ আঁকতে বলেছে। আমরা প্রথমে এই পার্সেন্টটা হিসাব করে নেব। 16.23% মানে হচ্ছে 348 50/3%। পার্সেন্ট তোলার জন্য নিচে 100 করে দিলাম, 50 দিয়ে কাটো, এটা 2 হয়ে গেল 1/6। তার মানে বোঝাচ্ছে 6 টাকা আসলে 1 টাকা সুদ, 6 টাকা আসলে 1 টাকা সুদ, তাহলে সুদ আসল হয়ে যায় 7। তাহলে আমরা যদি এখানে করি যে আসল হচ্ছে 6 টাকা, সুদ 1 টাকা, সুদ আসল হয়ে যাবে কত? 7 টাকা। ঠিক আছে, 3 বছর বলেছে, এটা আমরা 3 বার হিসাব লিখবো, 6 7 6 7। তো 6 এর কিউব অবশ্যই জানো, 6 এর কিউব হচ্ছে 216 এবং 7 এর কিউব হচ্ছে 343। তাহলে 216 টাকা আসলে 343 টাকা সুদ আসল হয়ে যাচ্ছে। বিয়োগ করলে তুমি কি পেয়ে যাবে? সুদ পেয়ে যাবে, ইন্টারেস্ট পেয়ে যাবে। কত হবে বিয়োগ করলে? বিয়োগ করলে হয়ে যাবে, দেখতে পাচ্ছ, 127। তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদ পেলে 127, এটারই মান বলেছে 1270, মানে 10 মাল্টিপ্লাই হয়েছে। তাহলে আসল কত হবে? এই আসলটাকেও তুমি 10 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 2160। এখন এই 2160 টাকার উপরে এত % সরল সুদ করলে অঙ্কটা হয়ে যাবে। আমরা ফর্মুলা জানি PRT/100। ঠিক আছে, I = PRT/100। তাহলে 2160 এটা হচ্ছে আসল, সময় হচ্ছে 3, ইন্টারেস্ট হচ্ছে 50/3, তার উপরে 50/3 এবং নিচে তার দেবো 100 দেবো। ঠিক আছে, এই 3 3 কেটে গেল, 50 দিয়ে 100 কাটো 2 এবং 2 দিয়ে এটা কাটো 1080 1080 টাকা সরল সুদ। 94, এত এর চেয়ে কত বেশি? উপরে কোনো ভগ্নাংশ বসলে ভগ্নাংশের নিচের পার্টটা নিচে নেমে যাবে। একই রকম নিচে ভগ্নাংশ বসলে নিচের পার্টটা উপরে উঠে যাবে। তার মানে এই ভগ্নাংশটা হয়ে যাবে 8টা উপরে উঠে গেলে 48/7, এবং এইটার ক্ষেত্রে 7 নিচে নেমে গেলে এটা হয়ে যাবে 6/8 = 56। একটু কাটাকাটি করে নিই, 2 দিয়ে কাটলে 3, এবার এটা হয়ে যাচ্ছে 28/56। ঠিক আছে, তার মানে 48/7 থেকে বিয়োগ করতে হবে 3/28। নিচের লসাগু দেখতেই পাচ্ছ 28 হবে। তাহলে 7 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে গুণ করলে 4 × 32, 3 এবং 4 4 16 আর 3 192। মাইনাস কত হবে? -3। তাহলে এটা হয়ে গেল 189/28। এটা 7 দিয়ে কাটবে, এটা 4 হবে, 7 দিয়ে কাটলে 7 × 2 = 14, 7 7 49 মানে 27/4 কত লিখতে পারি? 4 6 24, 6 পূর্ণ 3 4। 95, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে এত % এবং এত % কম।
দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে প্রথম সংখ্যাটির সাথে তো ভাগ করতে বলেছে, তার মানে প্রথম সংখ্যাটিকে নিচে লিখতে হবে। এবং নির্দিষ্ট করছে কি, নির্দিষ্ট করছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির থেকে কত কম। তো এখানে কত কম, এখানে দেখতে পাচ্ছি কত কম, 15 কম, তাহলে 15 ওপরে হয়ে গেল। এবং প্রথম সংখ্যাটি কত, প্রথম সংখ্যাটি বলবো যে 40% এখানে কম লেখা থাকে, তাহলে প্রথমটি হয়ে যাবে কত, 40 কমালে 60, তার নিচে হয়ে গেল 60 এবং শতকরা করার জন্য ইন্টু 100। তাহলে এটা 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে এটা 5, তাহলে 5 বাচ্চা 25%। দ্বিতীয়টিকে বার করার এখানে দরকারই পড়বে না। কেউ যদি দ্বিতীয়টাকে বার করে তাহলে সেক্ষেত্রে লাস্টে 100 থেকে বিয়োগ করতে হবে। এই অঙ্কটা এভাবেও করা যেতে পারে। তাহলে প্রথমটি 60 হলে দ্বিতীয়টি 100 থেকে বিয়োগ করে দেখতে পাচ্ছ এটা হবে 45। তাহলে সেক্ষেত্রে বলবো যে দ্বিতীয়টি 45, প্রথমটি 60, শতকরার জন্য ইন্টু 100। কাটাকাটি করো, 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 15, তাহলে 5 15 কত হয়ে যাচ্ছে, 5 15 75 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে পেলে যে দ্বিতীয়টি প্রথমটির 75%, তাহলে কত কম, তখন 100 থেকে 75 বিয়োগ করে 25% পাওয়া যায়। এভাবেও করা যেতে পারে। আর এক্ষেত্রে আমি ডাইরেক্ট করলাম যে কত কমকে নির্দিষ্ট করছে, সেটা কমটা ডাইরেক্ট উপরে লিখে দিলাম 15 কম, এবং প্রথমটি সারকে বার করতে বলেছে, অর্থাৎ প্রথমটিকে আমি নিচে লিখে দিলাম, এটাতে ডাইরেক্ট দিয়ে যাবে। 96, এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্টাংশ এত % বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে। তার বার্ষিক আয় 561 টাকা হয়, তবে তার মূলধন কত? তো অঙ্কটা ক্যালকুলেশনের সুবিধা করার জন্য এই ভগ্নাংশকে আমরা পূর্ণসংখ্যা করে নেব। তো ভগ্নাংশকে পূর্ণসংখ্যা করার ক্ষেত্রে নিচের লসাগুটাকে মোট ধরতে হয়। 3 এবং 4-এর লসাগু হচ্ছে 12, তাহলে আমরা বলবো যে মোট হয়ে যাচ্ছে কত, 12, মোট অংশ 12। তাহলে প্রথমটা কত হবে, 1/3-এর 12 মানে প্রথমটা হয়ে গেল 4, দ্বিতীয়টা 1/4-এর 12 মানে দ্বিতীয়টা হয়ে গেল 3, এবং বাকিটা কত হবে, তাহলে 12 থেকে এই 4 এবং 3 যদি বিয়োগ করো তাহলে বাকি হয়ে যাবে 5। তাহলে 3টে অংশ তোমরা পেয়ে গেলে। তাহলে আমি বলতে পারি যে প্রথমটা 4 ভাগ বা 4 আসলে 7%, তাহলে 4 × 7, তারপরটা 3 ভাগ কত পার্সেন্ট, 8%, তারপরটা 5 ভাগ কত পার্সেন্ট, 10%। আমরা যদি হিসাব করি তার ক্ষেত্রে হয়ে যাবে তার সাথে 28, 3 8 24 এবং 5 10 50। ক্যালকুলেশন করলে এটা হয়ে যাচ্ছে 102। তাহলে আমরা বলতে পারি এই যে এই 102 পেলে, এই 102 এর মানে হচ্ছে 561। তাহলে মোট মূলধনটা কত, এমনিতে পার্সেন্টেজের অঙ্কতে মোট মূলধন হচ্ছে 100, মোট আমরা 100ই জানি, কিন্তু আমরা যেহেতু মোটটাকে এখানে 12 ধরে নিয়েছি, যেখানে অংশতে 1 হয়, সেই 1 না লিখে আমরা 12 লিখেছি, তার জন্য আমরা 100 না বার করে এখানে বার করব 1200 বার করব। তাহলে এটা 51 দিয়ে কাটবে, 51 দিয়ে কাটলে এটা 2 হবে, এবং 51 দিয়ে কাটলে এটা 11 হবে। তাহলে দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে 6 গুণ, মানে 600 গুণ। তাহলে 11কেও আমরা গুণ করে দেবো 600 গুণ, 600 গুণ করলে হয়ে যাবে 66 নিয়ে 2 শূন্য, 6600। 97, কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। তো এক্ষেত্রে আমরা লাভ ও ক্ষতির যদি অনুপাত করি তাহলে বলবো যে ক্ষতি যদি 100 হয় তাহলে লাভ 20% বেশি, মানে 120। 5 দিয়ে 20 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5 এবং এটা হয়ে যাবে 6। তার মানে অঙ্কটা দাঁড়িয়ে গেল যে 1060 টাকায় বিক্রি করলে 6 টাকা লাভ হতো, 950 টাকা বিক্রি করলে সেই 6 টাকা লাভ তো আর হয় না, ওই লাভের পরিবর্তে এখন 5 টাকা ক্ষতি হয়েছে। তাই লাভ ক্ষতির মধ্যে এখন পার্থক্য দেখতে পাচ্ছ কিন্তু 11, পার্থক্য কত, 11, মানে 6 টাকা লাভের জায়গায় এখন 5 টাকা ক্ষতি হয়ে গেছে, বিপরীত দেখতে পাচ্ছ। তাহলে এক্ষেত্রে বলবো পার্থক্য 11। এবং এখানে টাকার পার্থক্যটা কত, টাকার পার্থক্য দেখতে পাচ্ছ 110 টাকা। তো আমরা বলতে পারি যে 11-র মানই হচ্ছে 110 টাকা। তাহলে এখন আমরা যে কোনো একটা জিনিস বার করবো, হয় লাভ বার করবো অথবা ক্ষতি বার করবো। তো লাভই বার করছি, লাভ কিন্তু 6 টাকা, তাহলে 6-এর মান কত, 6-এর মান বলতে পারি 60 টাকা। তার মানে 1060 টাকায় বিক্রি করে 60 টাকা লাভ হয়েছে। তার মানে এক্ষেত্রে ক্রয় মূল্য কত, এক্ষেত্রে ক্রয় মূল্য অবশ্যই 1000 টাকা। এবং এখন অঙ্কতে বলেছে ক্রয় মূল্য বার করতে বলেনি, বলেছে 20% লাভের বিক্রয় মূল্য কত হবে। তাহলে 1000 টাকার 20% লাভ, তাহলে 120/100 হিসাব করে নাও, তাহলে উত্তর হয়ে যাবে 1200 টাকায় বিক্রি করতে হবে। 98, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তার বর্তমান বয়স বিয়ের বয়সের 5/4 গুণ। তার মানে বিয়ের বয়সের সাপেক্ষে বার করতে বলছে, মানে বিয়ের বয়স যদি
4 হয় তাহলে বর্তমান বয়স 5। আমি কি লিখবো এখানে, বি এর বয়স আর এখানে হচ্ছে বর্তমান। বি এর বয়স যদি 4 হয় তাহলে বর্তমানে 5, মানে এখানে বলেছে বর্তমান বয়স বি এর বয়সের 5-এর 4 গুণ। বি এর বয়স যদি 4 হয় তো বর্তমান বয়স হচ্ছে 5। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বি এর সময় 4 বছর বয়স, বর্তমানে 5 হলে এদের পার্থক্য কত? পার্থক্য দেখতে পাচ্ছ 1, কিন্তু এখানে অঙ্কতে বলছে কি 6 বছর আগে বিয়ে হয়েছে। তাহলে এখানে যে পার্থক্য 1 দেখতে পাচ্ছ, সেই 1-এর মানটাই অ্যাকচুয়ালি 6। তাহলে বর্তমানে কত বয়স? 5-এর মান কত হবে? 5-এর মান হয়ে যাবে 5 × 6 = 30। তার মানে বোঝা গেল যেখানে অজয়ের বর্তমান বয়স হয়ে গেল কত? 30। অঙ্কতে কিভাবে করতে বলেছে? বলছে অজয়ের বিয়ের সময় তার বোন অজয়ের থেকে 5 বছরের ছোট ছিল। বিয়ের সময় যদি 5 বছরের ছোট থাকে, সে কিন্তু এখনো 5 বছরের ছোট থাকবে। মৃত্যুর সময়ও কিন্তু 5 বছরের ছোট থাকবে, যে কোনো সময়ে 5 বছরেরই ছোট থাকবে। তাহলে বর্তমানে অজয়ের বোনের বয়স বার করতে বলেছে, এখানে অজয়ের বোন বলেছে, বোন। এক্ষেত্রে 30 থেকে শুধুমাত্র 5 বিয়োগ করে দাও, 25 বছর বয়স হবে। 99, দুইটি স্টেশন এ ও বি এর মধ্যে দূরত্ব 330 কিমি। একটি ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে এ থেকে বি এর দিকে সকাল 8টায় যাত্রা শুরু করে এবং অপর একটি ট্রেন 75 কিমি/ঘন্টা বেগে বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে 9টার সময় যাত্রা শুরু করে। তাহলে এক্ষেত্রে বিপরীতমুখী যাচ্ছে, বিপরীতমুখী মানে আপেক্ষিক বেগ যোগ হয়, আপেক্ষিক বেগ হবে যোগ করলে 135 কিমি/ঘন্টা আপেক্ষিক বেগ। কিন্তু আপেক্ষিক বেগে অঙ্ক করতে গেলে একজন সকাল 9টায় গাড়ি ছাড়ছে এবং আরেকজন 8টায় শুরু করছে, এটা কিন্তু করলে হবে না। দুজনেরই গাড়ি একই সময়ে স্টার্টিং করতে হবে। তো আমি একটা ছবি করি এখানে। এই দিকে যে গাড়ি যাচ্ছে তার 60 এবং বি থেকে এ যাচ্ছে তার হচ্ছে 75। এ গাড়ি চালিয়েছে 8টাতে, এ 9টায়। আমি বললাম আপেক্ষিক বেগে অঙ্ক করলে দুজনের গাড়ি একই সময়ে স্টার্ট করতে হবে। তাহলে 8টায় গাড়ি চালিয়েছে, তাহলে এ 8টা থেকে 9টা পর্যন্ত কতটা ডিস্টেন্স চলে এসছে? 1 ঘন্টায় 60 কিমি/ঘন্টা বেগে ও 60 কিমি যাবে। মোট ডিস্টেন্স যদি 330 হয়, 60 অলরেডি ও চলে গেছে, তাহলে মিডিলের ডিস্টেন্সটা পড়ে আছে আর সেটা হচ্ছে 270 পড়ে আছে। এই 270 অ্যাকচুয়ালি ওরা আপেক্ষিক বেগে যাবে। আপেক্ষিক বেগ কত? 135। সেই 135 আপেক্ষিক বেগে 270 যেতে সময় লাগবে কত? 2 ঘন্টা সময় লাগবে। অতএব 9টার পরে আরও 2 ঘন্টা পথ যাবে, তবে ওরা মিলিত হবে। অতএব সকাল 11টায় ওরা মিলিত হবে। 100 নম্বর অঙ্ক। একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। 10% হ্রাস পায় মানে বোঝাচ্ছে যে পূর্বে যদি 100 হয়, তার মানে পরে 10 করে কমে 90 হবে। বর্তমানে মূল্য বলছে 1,62,000 টাকা হলে তবে মেশিনটির আগে কত মূল্য ছিল? আগে বার করতে বলেছে, পূর্ব বার করতে বলেছে। পূর্বে বার করতে বললে পূর্বেরটাকে উপরে লিখতে হয়, মানে এক্ষেত্রে 100টাই উপরে লিখতে হবে এবং নিচে কত হবে? নিচে 90 হবে। এখানে 2 বছরের কথা বলা হয়েছে, 2 বছর, তার মানে এটাকে দুবার লিখতে হবে। আমরা আগে 0 কেটে নিই, এটাকে দুবার লিখবো 10/9 এবং টাকাটা বলা আছে 1,62,000। 9 দিয়ে এটা কাটো, 9 দিয়ে কাটলে 9 কে 9, 9 8 72, 18,000 হয়ে গেল। এবং আবার 9 দিয়ে কাটো, তাহলে এটা হয়ে যাবে 2,000 হয়ে গেল। উত্তর হয়ে গেল 2,000-এর পরে আরও দুটো শূন্য, মানে অতএব 5টা শূন্য, 2 লাখ। সি অ্যান্সার।